বিয়ের পর আমার বর আমাকে ছেড়ে বিদেশে চলে যায়। বাড়ির মধ্যে থেকে রাতের বেলায় আমি চিৎকার করার শব্দ শুনতে পেতাম। একদিন আমার শাশুড়িকে আমি বলি যে রাতে আমি চিৎকারের শব্দ শুনতে পাই। তখন শাশুড়ি বলেন ননদের ঘরে শুয়ে পড়তে। শাশুড়ির কথা মতো একদিন যখন আমি ননদের ঘরে শুয়েছিলাম, তখন আমার ননদ, আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান ছিলাম। যখন আমি জন্মেছিলাম তখন আমার পরিবারে অনেক উৎসব পালন করা হয়েছিল। সবাই বলেছিল পরিবারে লক্ষ্মী এসেছে। এখনো পর্যন্ত আমাদের পরিবারে শুধু ছেলেই ছিল, কোনো কন্যা সন্তান ছিল না। আমি আমার পরিবারের প্রথম এবং একটি মাত্র কন্যা সন্তান ছিলাম। আমার নাম আমার ঠাকুরমা খুব শখ করে সোনাম রেখেছিল। যখনই আমি একটু বড় হই তখনই সবাই আমার বিয়ে নিয়ে কথা বলতো। আমারও ভালো লাগতো তাদের কথা শুনে। তারা আমার জন্য অনেক পুতুলও নিয়ে আসত, আর আমার ঠাকুরমা সেই সব পুতুলের নাম রাখত সোনাম। এইভাবেই হাসিতে খুশিতে কিভাবে দিন কেটে যেত আমি টের পেতাম না, বুঝতেই পারিনি কখন কৈশোর পার করে আমি যুবতী হয়ে গিয়েছিলাম। যুবতী হতে না হতেই বাড়ির সবাই আলোচনা করতে শুরু করে যে সোনামের বিয়ে অনেক ধুমধাম করে দিতে হবে। আমার ছোটবেলা থেকেই খুব শখ ছিল আমার বিয়ে যেন গ্রামেই হয়, কারণ শহরের জীবনযাপনে আমি বিরক্ত হয়ে গিয়েছিলাম। আসলে আমার বাড়িতে আর কোনো মেয়ে ছিল না, আর স্কুল ও কলেজে আমার কোনো বান্ধবীও ছিল না, কারণ আমি খুব একটা কারোর সাথে মিশতে পারতাম না। ছোটবেলাতেও আমার কোনো মেয়ে বান্ধবী ছিল না। যারা ছিল তারা আমার পরিবারেরই ছেলে ছিল। আমি একা একা বাড়িতে থেকে বিরক্তও হয়ে যেতাম মাঝে মাঝে। আর শহরের আবহাওয়া তো আপনারা সকলেই জানেন। শহর একটা কংক্রিটের জঙ্গল, যেখানে শুধু বিল্ডিং আর বিল্ডিং। সেই জন্য আমি চাইতাম আমার বিয়ে গ্রামে হোক, যাতে আমি গ্রামে খোলা বাতাসে থেকে নিজের জীবন কাটাতে পারি। আমার আরও একটা স্বপ্ন ছিল, বিয়ের পর আমার এমন একজন ননদ থাকবে যে অবিবাহিত হবে। তাহলে বিয়ের পর আমি একজন বন্ধু তো পাব। আমার বিয়ে নিয়ে আমার অনেক স্বপ্ন ছিল। আমি সব সময় ভাবতাম আমি আমার বরের সাথে যেখানে যাব সেখানে এটা করব, সেটা করব, আর এমনও কিছু স্বপ্ন ছিল যেগুলো আমি বলতেও পারবো না। ধীরে ধীরে আমার বিয়ের কথা বলা শুরু হয়ে গেল। একটা ভালো সম্বন্ধও দেখা হয়ে গেল। ঠাকুরমা গিয়ে দেখে আসে এবং আমার বাবা ও ভাইরা গিয়ে খোঁজ খবর নেওয়া শুরু করে। সবকিছু ঠিকঠাক করে দেখে আমার বিয়ের দিন ঠিক করা হয়। আমার স্বপ্ন পূরণ হয়, আর গ্রামেই আমার বিয়ে হয়। এবং সেই দিনটাও চলেই আসে যেদিন আমি বউ সেজে গ্রামে চলে আসি। বিয়ের প্রথমের দিনগুলো খুব ভালোভাবেই কাটতে থাকে। প্রতিদিন আমি ভীষণ উৎসাহিত থাকতাম এই ভেবে যে হয়তো আজ আমি নতুন কিছু করব, হয়তো নতুন কোনো জায়গায় ঘুরতে যেতে পারবো, অনেক নতুন নতুন খাবার খেতে পারবো। এইভাবেই কখন যে 2 মাস কেটে গেল বুঝতেই পারিনি। ধীরে ধীরে আমি ওই পরিবারের সাথে খুব ভালো করে মিশে যাই, কিন্তু আমি যত তাদের সাথে মিশতে শুরু করি আমার মনে হতে থাকে পরিবারটা ভীষণ অদ্ভুত। এমনিতে সব ঠিক ছিল, কিন্তু বাড়ির ভিতরে এমন কিছু ঘটনা ঘটছিল যা দেখে আমি অবাক হয়ে যেতাম। আমার বিয়ে গ্রামে হয়। যখন আমার বিয়ে হয় তারপর থেকে আমার জীবনের অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। প্রথমে তো বিয়ের পরেই আমার বর পয়সা উপার্জনের জন্য বিদেশে চলে যায়। এখানে আমাকে সামলানোর জন্য, আমাকে সান্ত্বনা দেওয়ার মতো পরিচিত কেউ ছিল না। সেই জন্য আমার কোনো সমস্যা হলে আমি নিজেই তার সমাধান করার চেষ্টা করতাম। এক রাতের কথা, আমি একা আমার ঘরে বিছানা ঠিক করছিলাম। তখনই বাইরে আমি কারুর পায়ের শব্দ শুনতে পাই। সেই শব্দ এতটাই জোরে ছিল যে আমার মনের মধ্যে একটা ভয় কাজ করতে শুরু করে। তারপরে আমি আর ঘুমাতে পারিনি। আমার জোরে জোরে নিঃশ্বাস পড়ছিল। এই রকম হতে হতে সারা রাত কেটে যায়। ভোর হতেই না জানি কখন আমার ঘুম পেয়ে যায়, আমি বুঝতে পারি না। ঘুমানোর সবে 1 ঘন্টাই হয়েছিল। তখনই আমার শাশুড়ি আমার ঘরের দরজা ধাক্কায় আর বলে, বৌমা, তুমি কি এখনো ঘুমাচ্ছ?
তার আওয়াজ শুনে আমি চমকে যাই, কারণ আমি কিছুক্ষণ আগেই মাত্র ঘুমিয়েছিলাম। সারা রাত না ঘুমানোর জন্য আমার চোখ লাল হয়ে গিয়েছিল। আমার চোখ দেখে আমার শাশুড়ি জিজ্ঞাসা করে, বৌমা, সব ঠিক আছে তো? আমি তখন তাকে আগের রাতে ঘটে যাওয়া সব ঘটনা বলি, যে রাতে আমি কারুর পায়ের শব্দ শুনতে পেয়েছি এবং তাতে আমি খুব ভয় পেয়ে গেছি। তখন আমার শাশুড়ি বলেন, এই বাড়িটা এত বড় যে যে কেউ ভয় পেয়ে যাবে। তুমি একটা কাজ করো, তুমি কাল থেকে তোমার ননদের সাথে রাতে ঘুমিও, সে তো তোমার বোনের মতন। শাশুড়ির এই কথা আমার একটু অদ্ভুত লাগে। সে নিজের মেয়েকে মেয়ে বলে না, তোমার ননদ বলে সম্বোধন করছিল। আমি বলি, ঠিক আছে মা, আমি আজ থেকে নেহা দিদির ঘরেই শোব। এই বলে আমি জলখাবার বানাতে চলে যাই। তখনও নেহা দিদি ঘুম থেকে ওঠেনি। আমি তাকে ডাকি আর সবাই মিলে একসাথে আমরা জলখাবার খাই। তারপরে আমার ননদ কলেজে চলে যায়। এদিকে আমি সারা দিন এই কথাই চিন্তা করতে থাকি যে রাতে ওটা কিসের শব্দ ছিল। সন্ধে হতে না হতেই আমি এইসব কথা ভুলে যাই, কিন্তু ঘুমাতে যাওয়ার আগে আমার মনে পড়ে যে শাশুড়ি মা আমাকে আমার ননদের ঘরে ঘুমাতে বলেছিল। আমি তার ঘরের দরজা ধাক্কা দিতে সে দরজা খুলে দেয় আর বলে, বৌদি, সব ঠিক আছে তো? আমি বলি, মা বলেছে আমাকে তোমার ঘরে ঘুমাতে। নেহা বলে, বৌদি, আমার ঘরে আমি তোমাকে ঘুমাতে দিতে পারবো না, কারণ আমি অনেক রাত পর্যন্ত পড়াশোনা করি, তাই সেই মতোই সারা রাত লাইট জ্বলে, সেই জন্য এখানে তোমার ঘুম আসবে না। নেহার কথা শুনে আমি তার হাত ধরে বলি, কোনো ব্যাপার না দিদি, আমি ঠিক ঘুমিয়ে পড়ব। আমি সব রকম পরিবেশে ঘুমিয়ে পড়তে পারি। নিজের ঘরে আমার ভয় লাগছে, আমি তোমায় একটুও বিরক্ত করব না। আমার কথা শুনে নেহা বিরক্ত হয়ে বলে, ঠিক আছে, কাল থেকে তুমি আমার ঘরে শুয়ে পড়ো। আমি বলি, না না, আমি আজ থেকেই তোমার ঘরে শোব। কাল রাতে আমি ঘরের বাইরে অদ্ভুত অদ্ভুত আওয়াজ পেয়েছি, আমি ভীষণ ভয় পেয়ে গেছি, সেই জন্য আমি নিজের ঘরে শুতে পারবো না। আমি কথা দিচ্ছি তোমাকে কোনো প্রকার বিরক্ত করব না। এই বলে আমি নিজের ঘরে যাই, নিজের বিছানা ও বালিশ নিয়ে আসতে যাই। বিছানা বালিশ নিয়ে নেহার ঘরের সামনে গিয়ে দেখি নেহা নিজের ঘরের দরজা বন্ধ করে দিয়েছে। আমার অনেক দুঃখ হয়। আমি নিজের ঘরে ফিরে আসি আর শুয়ে পড়ি। সারা রাত সেই অদ্ভুতভাবে আওয়াজ হতেই থাকে। পরের দিন যখন আমি শাশুড়িকে বলি যে নেহা আমাকে তার ঘরে শুতে দেয়নি, তখন সে নেহাকে অনেক বকে আর বলে, কাল থেকে বৌদিকে নিজের ঘরে নিয়ে শোবে। আমি অন্য কোনো অজুহাত শুনতে চাই না। এখন নেহার কাছে আর কোনো অজুহাত ছিল না। যখনই রাত হলো, আমি নিজের বিছানাপত্র নিয়ে নেহার ঘরে এসে নিজের বিছানা করে শুয়ে পড়ি। মাঝরাতে নেহার জল তেষ্টা পেয়ে যায় আর সে আমাকে ডেকে বলে, বৌদি, আমার জন্য জল নিয়ে এসো, আমার খুব জল তেষ্টা পেয়েছে, আমার খুব অস্বস্তি হচ্ছে। এই কথা শুনে আমি ঘাবড়ে যাই আর জিজ্ঞাসা করি, কি হয়েছে নেহা, তুমি রাতে কি খেয়েছিলে? তখন সে বলে, তুমি গিয়ে আমার জন্য জল নিয়ে এসো, বেশি কথা না বলে। আমি কোনো কথা না বলে উঠে গিয়ে জল নিয়ে আসার জন্য দরজা খুলে বাইরে চলে যাই। পিছন ফিরে দেখি নেহা আমার দিকে রেগে তাকিয়েছিল। আমি জল নিয়ে যখন ফিরে আসি তখন নেহার ঘরের দরজা ভিতর থেকে বন্ধ ছিল। আমি অবাক হয়ে যাই যে সে নিজের ঘরের দরজা ভিতর থেকে বন্ধ করে দিয়েছিল, কিন্তু সে দরজা খোলে না। ভয়ের চোটে আমার প্রাণ বেরিয়ে যাওয়ার মতো অবস্থা হয়। একে তো রাতের গভীর অন্ধকার, ওপর দিকে এত বড় বাড়ি যে এক ঘর থেকে অন্য ঘরে যেতে পর্যন্ত ভয় লাগতো। প্রায় 10 মিনিট হয়ে যাওয়ার পরও নেহা দরজা খুলল না। আমি দৌড়ে নিজের ঘরে চলে যাই, কিন্তু তখনও আমার অনেক ভয় লাগছিল। আমি ঘরে গিয়ে তাড়াতাড়ি করে লাইট অন করি আর এদিক ওদিক দেখি, তারপর নিজের ঘরের দরজা বন্ধ করে বিছানায় গিয়ে চুপ করে শুয়ে পড়ি। হঠাৎই একটা চিৎকারে আমার চোখ খুলে যায়। এটা একদম সেই রকমই শব্দ ছিল। সেই শব্দ শুনে ভয়ের চোটে আমার অবস্থা খারাপ হয়ে যায়। কিছুক্ষণ পরে আওয়াজটা বন্ধ হয়ে যায়। আমি একটু স্বস্তি পাই। সকালে যখন আমি চোখ খুলি তখন আমি সিদ্ধান্ত নিই যে আমি জেনেই ছাড়ব
যে সে আমাকে কেন তার ঘরে শুতে দিচ্ছে না। এই ব্যাপারে আমি শাশুড়ির সাথে আর কোনো কথা বলিনি। আমি আর থাকতে না পেরে নেহাকে জিজ্ঞাসা করলে সে উল্টে আমাকে কথা শোনাতে থাকে। সে আমাকে বলে, বৌদি, আমি তোমাকে জল আনতে বলেছিলাম, কিন্তু তুমি তো আর জল নিয়ে এলেই না, না জানি কোথায় চলে গেছিলে। আমি তোমার জন্য কত অপেক্ষা করছিলাম। তার মুখ থেকে এমন কথা শুনে আমি অবাক হয়ে যাই। মানুষ কত স্বার্থপর আর মিথ্যেবাদী হয়। রাতে আমি নেহার ঘরে গিয়ে শুয়ে পড়ি, কিন্তু রাতে আবার একই নাটক শুরু হয়ে যায়। সে আমাকে জল এনে দেওয়ার জন্য ডাকে। আমি তাকে বলি, তুমি কথা দাও যে তুমি দরজা বন্ধ করবে না। কিন্তু তারপরেও সে একই কাজ করে, ঘরের দরজা ভিতর থেকে বন্ধ করে দেয়। আমাকে আবারও বাধ্য করে নিজের ঘরে গিয়ে শুয়ে যেতে। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে কাল থেকে আর জল আনতে ঘরের বাইরে বেরোবো না। এই ব্যাপারে সকালে আমি নেহার সাথে আর কোনো কথা বলিনি। দিন কেটে যায়, আর রাতে আমি আবারও নেহার ঘরে গিয়ে শুয়ে পড়ি। রাত 2:30 বাজলে নেহা আমাকে ডেকে বলে, বৌদি, আমার অস্বস্তি হচ্ছে, আমার জন্য জল নিয়ে এসো। কিন্তু আমি চোখ খুলিনি। আমি ঘুমিয়ে থাকার নাটক করি। সে আমাকে ডাকার অনেক চেষ্টা করে, কিন্তু আমি কোনোভাবেই চোখ খুলিনি। সে অনেকবার আমাকে ডাকার চেষ্টা করে, কিন্তু আমিও পণ করেছিলাম আমি আজ উঠব না। তারপর সে আমাকে জোরে জোরে চিৎকার করে ডাকতে থাকে, কিন্তু তারপরেও আমি শুয়েছিলাম। সে বিশ্বাস করে নেয় যে আমি গভীর ঘুমে ঘুমিয়ে পড়েছি। সে তার ঘরের আলমারি খোলে, যার চাবি তার কাছেই ছিল। তারপর সে আলমারি থেকে একটা পুঁটলি বের করে আমার দিকে তাকিয়েছিল। তারপর নিজের ঘরের দরজা জানলা খুলে বাইরের দিকে লাফ দিল। এটা দেখে আমার হোশ উড়ে যায়। হায় ভগবান, এত রাতে না জানি এই মহিলা কোথায় যাচ্ছে। বাড়ির সম্মানের কথা তো একটু চিন্তা করা উচিত ছিল তার। একবার মনে হলো আমি গিয়ে শাশুড়ি মাকে বলে দিই যে নেহা এই মাঝরাতে কারুর সাথে দেখা করতে যাচ্ছে। তারপর আমি ভাবি, এতে আমাদের সবার সম্মানহানি হবে। সেই জন্য ভাবি যে আমি আগে গিয়ে নেহাকে বুঝিয়ে বলবো। আমি বিছানায় শুয়েছিলাম, সেই সময় আবারও জানলা খোলার আওয়াজ হয়। আমি অনেক ভয় পেয়ে গেছিলাম। আমি চুপ করে শুয়ে থাকি। আমি দেখি যে নেহা সেই জানালা দিয়েই আবার ঘরের মধ্যে ঢুকে পড়ে। সে জানালা আর আলমারি বন্ধ করে, আলমারি চাবি নিজের কাছে রেখে দেয়। এইসব দেখে আমি হয়রান হয়ে ভাবি যে নেহা তো অনেক বাহাদুর মেয়ে। এখন আমি বুঝতে পেরেছিলাম যে জল নিয়ে আসার অজুহাতে কেন সে আমাকে ঘরের বাইরে পাঠাত। আমার মাথায় একটা বুদ্ধি আসে যে পরের দিন নেহার ঘরে শোয়ার আগে খুব কড়াভাবে বারণ করে দেব যে মাঝরাতে জল আনার জন্য আমাকে ডাকবে না। আর আমি আগে থেকেই জল ভরে এনে টেবিলে রেখে দিয়েছিলাম। তার কাছে আর কোনো অজুহাত ছিলই না। সেই রাতে সে আমাকে আর ডাকেনি। মাঝরাতে সে বিছানা থেকে উঠে আলমারিতে উঁকি মারতে শুরু করে, আর আমি ঘুমানোর নাটক করতে থাকি। সে আবারও আগের দিনের মতো কাজ করে, জানালা খোলে আর বাইরে লাফ দিয়ে দেয়। আমি হয়রান হয়ে যাই। এখন আমি আর সবুর করতে পারছিলাম না। সেই জন্য আমিও বিছানা থেকে উঠে নেহার মতো জানালা দিয়ে লাফ দিয়ে দিই। জানলাটা খুব উপরে ছিল না, জানলাটা বাড়ির পিছন দিকে হওয়ায় খুব একটা খোলা হতো না। নেহা খুব জোরে জোরে হাঁটছিল, আমিও তার পিছনে পিছনে চলছিলাম। আমার অনেক ভয়ও লাগছিল। তারপর ভাবি, আমার ননদ যখন এত বাহাদুরি দেখাচ্ছে, তখন শুধু শুধু আমি ভয় পাচ্ছি কেন? আর তাছাড়া আমি তো সত্যিটা জানতে চেয়েছিলাম। কিছুক্ষণ পর নেহা পিছনে ফিরে দেখে, কিন্তু ভগবানের অশেষ কৃপায় সে আমাকে দেখতে পায়নি। সেখানে একটা কবরস্থান ছিল। নেহা তার ভিতরে চলে গেল, আর সেখানে গিয়ে সে মাটি খুঁড়তে শুরু করে। তাকে এমন করতে দেখে আমি উল্টো পায়ে ফিরে আসি। আমি ভাবতে থাকি নেহাকে কিভাবে সামলাবো। এই ভাবতে ভাবতে আমার মাথায় একটা বুদ্ধি আসে। আমি নেহার কাছ থেকে সমস্ত সত্যিটা জানতে চাইছিলাম। ঘরের বাকি দরজা বন্ধ থাকে, সেই জন্য যাতায়াত করার জন্য নেহার কাছে শুধু ওই জানলার পথই খোলা ছিল। আমি সেই জানলাটা ভেতর থেকে বন্ধ করে দিই আর নিজে গিয়ে সেখানে বসে যাই। আমি নেহার ফেরার অপেক্ষা করছিলাম। প্রায় 1 ঘন্টা পর নেহার ফেরার শব্দ শুনতে পাই।
নেহা খুব নিঃশব্দে জানলা খোলার চেষ্টা করে, কিন্তু জানলা তো ভিতর থেকে বন্ধ। তারপর আমি ভিতর থেকে বলি, নেহা, আমি তোমার সত্যিটার কিছুটা আন্দাজ পেয়েছি, কিন্তু যতক্ষণ না তুমি পুরো সত্যি কথা বলছো ততক্ষণ আমি জানলা খুলব না। আর সকাল পর্যন্ত তুমি বাড়ির বাইরেই থাকবে। বাড়ির লোক তোমার ব্যাপারে কি ভাববে সেটা তুমি নিজেই চিন্তা করে নাও। আমার কথা শুনে নেহা রেগে গিয়ে বলে, বৌদি, তুমি কি পাগল হয়ে গেছ? তাড়াতাড়ি জানলা খোলো আর আমাকে ঘরের ভিতরে আসতে দাও। নেহা বারবার বলছিল, তাড়াতাড়ি জানলা খোলো। সে অনেক ভয় পেয়ে গেছিল, কিন্তু আমি পরিষ্কার করে বারণ করে দিই যে যতক্ষণ না তুমি সত্যি কথা বলবে ততক্ষণ আমি জানলা খুলব না। তখন সে বলল, আরে বৌদি, আগে জানলা তো খোলো, আমি ভিতরে গিয়ে সব বলবো। এখন সে আমাকে অনুরোধ করতে শুরু করে। আমি তাকে দিব্যি দিয়ে জানলা খুলে দিই আর বলি, এখন আমাকে সব সত্যি কথা বলো। তখন সে আমার দিকে রেগে তাকিয়ে বলে, বৌদি, ভগবানকে একটু ভয় পাও। আমার ওপর সন্দেহ করছো? আমি আমার পরিবারের সম্মান নিয়ে যথেষ্ট সচেতন। আমি কোনো ভুল কাজ করতে যাইনি। এই বলে সে আলমারির কাছে যায় আর আমি তার হাতে থাকা পুঁটলিটা দেখার জন্য তার হাত থেকে সেটা ছিনিয়ে নিই আর বলি, প্রথমে আমাকে সব কথা বলো, না হলে আমি মাকে গিয়ে সব বলে দেব। আমার ধমকিতে সে একটু ভয় পেয়ে যায়। তারপর বলে, আচ্ছা বৌদি, বসো, আমি তোমাকে সব কথা বলছি। এই বলে সে সব ঘটনা বলতে শুরু করে। যখন মেডিকেল কলেজে আমার প্রথম দিন ছিল, তখন সেখানে কিছু ছেলে আমাকে বিরক্ত করার চেষ্টা করে। আমি ভীষণ ভয় পেয়ে গেছিলাম। ব্যাস, আমার সেই ভয় পাওয়া চেহারা দেখে জমিদারের ছেলে আমাকে পছন্দ করে আর সে আমার পিছনে পড়ে যায়। আমি তার থেকে বাঁচার অনেক চেষ্টা করেছি, কিন্তু সে কিছুতেই আমার পিছন ছাড়ে না। একদিন আমি তাকে অনেক অনুরোধ করতে থাকি যে ভগবানের দোহাই, আমার পিছন ছেড়ে দাও, আমাকে বিরক্ত করো না। আমি আমার পরিবারের সম্মানের কথা অনেক চিন্তা করি। সে বলে, ছেড়ে দেব, কিন্তু তার আগে আমার সাথে একবার দেখা করতে হবে, যাতে সে আমাকে প্রেমের প্রস্তাব দিতে পারে। সে বলে, যদি আমাকে ভালো না লাগে তবে বলে দিও, আমি আর কখনো দ্বিতীয়বার তোমাকে বিরক্ত করব না। আমি তার কথা মেনে নিই। সে আমাকে যেখানে দেখা করতে বলে আমি সেখানে দেখা করতে চলে যাই। সেটা অনেক বড় হোটেল ছিল, যেখানে প্রায় 100-200 লোক বসে থাকত। সেই জন্য ভয় পাওয়ার কোনো কারণ ছিল না। আমি নিশ্চিন্তে সেখানে চলে যাই। সে দ্বিতীয় তলায় আমাকে ডেকে পাঠায়, কারণ প্রথম তলায় অনেক ভিড় ছিল। যখন আমি ওপরে গেলাম, সেখানে গিয়ে দেখি পুরো হল ফাঁকা। আমি একটু ভয় পেয়ে যাই। আমি জিজ্ঞাসা করি, কোথায় নিয়ে এসেছো আমাকে? এখানে তো কেউ নেই। পুরো হলটাই বুক করে নিয়েছো নাকি? সে বলল, হ্যাঁ। সে মুচকি হেসে আমার দিকে এগিয়ে এসে আমার সাথে অসভ্যতা করার চেষ্টা করে। আমি তখন তার গালে এক চড় মেরে দিই। সে আমাকে তার দিকে টেনে নিতে চায়। তখনই অদ্ভুতভাবে ভগবানের দূত হয়ে একজন আসে। সে আমাকে জমিদারের ছেলের হাত থেকে রক্ষা করে। আমি তাকে ধন্যবাদ জানাই। আমার চোখ থেকে জল বেরিয়ে পড়ে। না জানি জমিদারের ছেলে আমার সাথে কি নোংরা কাজ করতে চেয়েছিল। তারপর আমি বাড়ি ফিরে আসি। 3-4 দিন পর আমি জানতে পারি সেই ছেলেটাও আমাদের কলেজেই পড়ে। সে জমিদারের ছেলের ব্যবহার সম্পর্কে জানত। সেই জন্য সেই দিন সে আমাদের পিছন করছিল। তার নাম ছিল সুরজ। আমি তার সাথে দেখা করে তাকে ধন্যবাদ জানাই। সুরজকে আমার ভালো লাগতো এই কারণেই যে সে বাকি ছেলেদের মতো ছিল না। সুরজের কথা জমিদারের ছেলে বিশাল জানতে পারে। সে ভীষণ শক্তিশালী ছিল। সে সুরজের ক্ষতি করতে শুরু করে। আমার কাছে যদি ক্ষমতা থাকতো তবে আমি বিশালকে প্রাণে মেরে ফেলতাম। এইভাবেই 1 বছর কেটে যায়। প্রফেসর আমাদের মানুষের হাড়ের কঙ্কাল বানাতে বলে, আর বলে এটার ব্যাপারে কেউ জানত না। সুরজ অনেক চেষ্টা করেছিল, কিন্তু কলেজের বাইরের বিশালের ক্ষমতার প্রভাব ছিল অনেক বেশি, যার ফলে সুরজ হার মেনে যায়। সেই জন্য আমি সিদ্ধান্ত নিই যে আমি তাকে সাহায্য করব, কারণ আমার বিপদের সময় সে আমাকে সাহায্য করেছিল। আমি পুরনো কবরস্থানে খোঁড়া শুরু করি। আমাকে কেউ একজন বলেছিল যে পুরনো কবরস্থানে মানুষের পুরনো হাড় পাওয়া যায়, কিন্তু দিনের বেলা তো আমি এই কাজ করতে পারবো না। সেই জন্য দিনে আমি সেই জায়গাটা দেখে এসে রাতের বেলা সেখানে যেতাম। কিছু অবশিষ্ট জিনিস বাকি ছিল, যা আমি আজকে আনতে গেছিলাম। সে আমাকে নিজের পুঁটলি খুলে দেখায়। আমি হয়রান হয়ে যাই। আমরা আবারও বিছানায় শুয়ে পড়ি। সে বলে যে, কথা দাও,
এই কথা তুমি কাউকে বলবে না। আমিও তাকে কথা দিই, ননদের পড়াশোনা শেষ হলে আমি নিজের চেষ্টায় নেহা আর সুরজের বিয়ে দিতে দিই। কারণ যারা সত্যি একে অপরকে ভালোবাসে তাদের মধ্যে বাধা হয়ে দাঁড়াতে নেই কখনো। আমার এই সিদ্ধান্তে আমার বড় আমার সাথে ছিল। আমরা একসাথে মিলে তাদের দুজনার বিয়ে দিতে দিই, আর তারা এখন নিজেদের সংসারে অনেক খুশি। প্রতিটা গোপন রহস্যের পিছনে যে সব সময় খারাপ কিছুই থাকবে এমনটা তো নয়, কখনো কখনো ভালো কিছুও তো থাকে। ধন্যবাদ বন্ধুরা।